আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আমার কথা বলছেন কেন? আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো? আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করে না হয়, আমরা আগামী দিনে তীব্র আন্দোলন করতে বাধ্য হব। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যস্ত হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে। বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। আপনারা জানেন যে এই হামলায় কারা আক্রান্ত হয়েছে? এই হামলায় আক্রান্ত হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক সার্জিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যাদের হাত ধরে বাংলাদেশ 17 বছরের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, উনার আমার মনে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে প্যান্ট খুলে যেতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, বাংলাদেশে বিএনপি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে জনগণ এবং ভিন্ন মতের উপর হামলা চালাচ্ছে, বাংলাদেশের জনগণের সালাউদ্দিন সাহেবের প্যান্ট খুলে ফেলবে। যে পোশাক আমার দেশের জনগণের নিরাপত্তা দিতে পারে না, যে পোশাক এদেশের বিরোধী রাজনীতিবিদদের নিরাপত্তা দিতে পারে না, এই পোশাক খুলে আপনারা চুরি হাতে করুন। এনসিপির বিরুদ্ধে বিএনপি এবং প্রশাসন ভয়াবহ ঘটনা ঘটিয়ে দিচ্ছে। গণতন্ত্রের ও মা শাহ হবিগঞ্জে 144 ধারা যায় কি হ্যারাম দেখান? মানে আপনারা বিএনপি ক্ষমতা এটা হ্যারাম সুদান আওয়ামী লীগের মতো এরকম একটা বৃহত্তর শক্তিশালী সংগঠনকে বাংলাদেশের ছাত্র জনতা কুট্টি মেরে গাছের উপর তুলে দিচ্ছে, সেখানে আপনারা বিএনপি কোন ধান খেতের বলা নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগত। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবে, আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। হবিগঞ্জের রাস্তায় জাতীয় নাগরিক পার্টির বড় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ওপর যে হামলা হলো তা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। রাজনৈতিক হিসাব মেলালে সোজা কথা, এটি আসলে হাদির পর এবার পাটোয়ারিকে চিরতরে রাজনীতির মাঠ থেকে বিদায় করার এক বিশাল লুকানো ছক। তবে এই ফন্দি ফাঁস হওয়ার পর রাজনীতির মাঠে এখন অন্য লেভেলের গরম হাওয়া বইছে। ভেতরের খবর হলো, এই ঘটনার পর চরম অ্যাকশনে নেমেছেন খোদ তারেক রহমান। ছাত্রদলের ছেলেদের পেছন থেকে উস্কে দেওয়া বিএনপির বাঘা বাঘা নেতাদের তিনি রীতিমতো কানমলা দিয়ে সোজা করার নির্দেশ দিয়েছেন। এই কারণটা একেবারে পানির মতো পরিষ্কার। 2024 সালে হাসনাত আর সার্জিসের মতো তরুণ নেতাদের সঙ্গে পাঙ্গা দিতে গিয়েই শেখ হাসিনাকে তার 15 বছরের ক্ষমতার গদি ছেড়ে ভারতে পালাতে হয়েছিল। এরপর 2025 সালে ওসমান হাদি যখন শহীদ হন, তখন পুরো দেশ কিভাবে ক্ষোভে ফেটে পড়েছিল তা সবাই জানা আছে। তারেক রহমান রাজনীতির মাঠে বেশ চালু একজন খেলোয়াড়। তিনি খুব ভালো করেই জানেন, তরুণদের আইডলদের গায়ে হাত পড়লে সাধারণ মানুষের রাগ কোনোভাবেই সামলানো যাবে না। তাই দলের কোনো নেতা যদি পাটোয়ারিকে টার্গেট করার মতো বড় ভুল করে বসে, তবে সেই ভুলের ফাঁদে তারেক রহমান একদমই পা দেবেন না, বরং তিনি নিজের দলের ভেতরেই নেতাদের সাইজ করে ছাড়বেন। হবিগঞ্জ আসলে কার ইশারায় এই হামলা চলেছিল, তার উপস্থিতি বা পরিস্থিতি সামলাতে তারেক রহমান কিভাবে নিজ দলের নেতাদের কপাল পোড়ানোর ব্যবস্থা করেছেন, তার ভেতরের আসল খবর জানলে কিন্তু আপনি চমকে উঠবেন। এই পুরো ঘটনার নাড়ি ভুড়ি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মঙ্গলবারের দিনের শুরুতে। উপলক্ষ ছিল জুলাই জাগরণ পদযাত্রা। জাতীয় নাগরিক পার্টির নেতারা ঠিক এই উদ্দেশ্যে হবিগঞ্জে পা রাখেন। মঙ্গলবার সকালে আজমেরীগঞ্জ উপজেলা সদরে অত্যন্ত শান্ত উৎসবমুখর পরিবেশে তাদের এই বিশাল কর্মসূচি পালিত হয়। সেখানে কোনো ধরনের ঝামেলা বা হট্টগোলের ছিটে ফোটাও ছিল না। মানুষ বেশ খুশি মনে দলে দলে ছুটে আসায় পুরো পরিবেশটা ছিল একদম স্বাভাবিক। এরপর বিকেল 4:30টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে তাদের বিশাল একটা সমাবেশ হয়। সেই সমাবেশটিও ছিল একদম সহজ, সুন্দর, আর সেখানেও সাধারণ মানুষ দলে দলে যোগ দেওয়ায় বড় রকমের ভিড় তৈরি হয়। সাধারণ মানুষের এই বিশাল ঢল দেখে স্থানীয় পুরনো রাজনৈতিক দলগুলোর হাওয়া তখন থেকেই টাইট হতে শুরু করে। সবার মনে একটি কাঁপুনি ধরে যায়। নতুন এই তরুণদের দল বোধহয় তাদের পায়ের তলার মাটিটা কেড়ে নিচ্ছে। তবে হিসেব নিকেশ উল্টে যায় মঙ্গলবার সন্ধ্যার আগে। টাউন হলের সমাবেশ শেষ করে এনসিপির নেতারা যখন সার্কিট হাউসের দিকে ফিরছিলেন, তখন সদর হাসপাতাল এলাকায় পৌঁছানো মাত্রই চারপাশের অবস্থা পুরোপুরিভাবেই বদলে যায়। কোনো প্রকার উস্কানি ছাড়াই আগে থেকে ওত পেতে থাকা একজন ভাড়াটে লোক
হঠাৎ করেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এটি কোনো সাধারণ ধাক্কাধাক্কি বা স্লোগানবাজি ছিল না। যারা হামলা করেছিল তারাও কোনো সাধারণ কর্মী ছিল না। তারা একেবারে নিখুঁত ছক কষে মাঠে নেমেছিল যেন নতুন রাজনৈতিক শক্তিকে শুরুতেই চরমভাবে শিক্ষা দিতে পারে। এরপর চারিদিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চারপাশের পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর রূপ নেয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ বড় নেতাদের নিজেদের যান বাঁচাতে এদিক ওদিক ছুটতে হয়। অন্যদিকে হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল, তারা মিডিয়ার গাড়ি এবং পাটোয়ারির গাড়ি ভেঙে একেবারে চুরমার করে দেয়। এমনকি গাড়ির উপরে উঠে রড দিয়ে পিটিয়ে গ্লাস ভেঙে এক ভয়ের রাজত্ব কায়েম করে। প্রাণ বাঁচাতে এনসিপি নেতারা এক পর্যায়ে বাধ্য হয়ে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। কিন্তু আক্রমণকারীদের দাপট সেখানেও থামেনি। তারা ব্যাংকটি চারিদিক থেকে ঘিরে ফেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে, যেন হলিউডের কোনো গ্যাংস্টার মুভির অ্যাকশন সিন করছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা তাণ্ডব চলার সময় পুলিশ একেবারেই কাছেই উপস্থিত ছিল। অনেকে বলছেন পুলিশ সেখানে ঝামেলা থামানোর বদলে একেবারে কঠোর পুতুলের মতো নীরবে দাঁড়িয়ে থেকে আক্রমণকারীদের এই ভয়ঙ্কর তাণ্ডব দেখছিল, যা পুলিশের কাজ নিয়ে অনেক বড় একটা প্রশ্ন তুলেছে। এই অতর্কিত হামলায় জাতীয় নাগরিক পার্টির অন্তত 20 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন। বেধড়ক মারধরের শিকার হয়ে অনেকেরই হাত ভেঙে যায়, অনেকেই তো মাথায় গভীর আঘাতও পান। এমনকি একজনের চোখে এমনভাবে আঘাত করা হয়েছে যে তার দৃষ্টিশক্তি নিয়ে বড় ধরনের ভয় দেখা গিয়েছে। সবচেয়ে নিষ্ঠুর ঘটনা ঘটে ঠিক এর পরপরই। আহত এই মানুষগুলোকে যখন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ঠিক সেই সদর হাসপাতালের সামনেই দ্বিতীয় দফায় বিশাল এক মারামারি শুরু হয়। হাসপাতালের গেটের সামনে এমন নোংরা হামলা ভাবাই যায় না। যাদের জান যায় অবস্থা, তাদের উপর হাসপাতালের দরজায় গিয়ে হামলা করার মতো জঘন্য কাজ যারা করতে পারে, তাদের আসল টার্গেট কি হবে তা বুঝতে পারতে কিন্তু বুদ্ধি লাগে না। তারা শুধু ভয় দেখাতে আসেনি, বরং প্রতিপক্ষকে গায়ের জোরে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্যই এই নোংরা খেলা খেলেছে। এত বড় একটি হামলার পর রাজনীতির মাঠে শুরু হয়েছে একের পর এক দোষারোপ। জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, এই হামলার জন্য ছাত্রদলের নেতারাই পুরোপুরিভাবে দায়ী। তার জোরালো দাবি, ছাত্রদলের নেতারাই মূলত আড়ালে আবডালে বসে এই পরিকল্পিত হামলার মাস্টার প্ল্যান সাজিয়েছিল। কিন্তু এই দাবির বিপরীতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব যে চতুর জবাব দিয়েছেন তা শুনে সবাই রীতিমতো তাজ্জব বনে গেছেন। শাহ রাজীব অত্যন্ত চালাকির সাথে হামলার দায় পুরোপুরিভাবে অস্বীকার করেছেন। তিনি উল্টো যাদের উপর হামলা হয়েছে তাদেরই দোষারোপ করে বসেন, কিন্তু সাফ সাফ জানিয়ে দেন, হবিগঞ্জ শহরে যদি কেউ এসে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে শহরকে গরম করতে চায় তবে তার দায়ভার তাকেই নিতে হবে। তার এই কথার সোজা মানে হলো, হামলাটি কোনো দলের নির্দেশে হয়নি, বরং সাধারণ মানুষ রাগ করে এই হামলা করেছে। শাহ রাজীবের এই গলাবাজি আর চতুর মুক্তিকে রাজনীতির হিসাব রক্ষরা সির্ফ মানুষকে ঘোল খাইয়ের ফন্দি হিসেবে মনে করেছেন। বাংলাদেশের রাজনীতিতে যখনই বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটে, তখনই বিক্ষুব্ধ জনতা নামক একটি কাল্পনিক ঢাল ব্যবহার করা হয় নিজেদের পিঠ বাঁচাতে। কিন্তু সাধারণ মানুষ কি হঠাৎ করে এত সুন্দর ছক কষে কোনো নেতার উপর ঝাঁপিয়ে পড়তে পারে? সাধারণ মানুষ কি কখনো হাসপাতালের সামনে গিয়ে আহতদের উপর দ্বিতীয় দফায় হামলার মতো মাস্টার প্ল্যান তৈরি করতে পারে? মূলত এগুলো আসলে পলিটিক্যাল গেম ছাড়া আর কিছুই নয়। স্থানীয় বিএনপির মাতব্বররা নতুন নতুন দলগুলোকে একটি কড়া মেসেজ দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে, পুরনো আধিপত্যের এলাকায় অন্য কোনো নতুন দলের মাতব্বরই তারা কোনোভাবেই সহ্য করবে না। 2026 সালের বর্তমান রাজনৈতিক অবস্থা খুঁটিয়ে দেখলে মনে হয় দেশে এখন একটি বড় ধরনের রাজনৈতিক গ্যাপ বা ফাঁকা জায়গা বিরাজ করছে। জুলাই মাসের বিশাল আন্দোলনের পর দেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ পুরনো ধাঁচের রাজনীতির বাহিরে গিয়ে নতুন কোনো রাস্তার খোঁজ করছে। আর ঠিক এই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মনের কথা বুঝতে দারুণভাবে সফল হয়েছে। প্রতিষ্ঠিত পুরনো দলগুলোর জন্য এটাই এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। নতুন কেউ এসে রাজনীতির মাঠ দখল করে নিলে পুরনো নেতাদের গদি হারানো একেবারে নিশ্চিত। পাটোয়ারি এবং সার্জিস আলমরা যখন সারা দেশে ঘুরে ঘুরে নতুন প্রজন্মের মধ্যে এক দারুণ জাগরণ তৈরি করছেন, তখন পুরনো সিন্ডিকেটগুলো নিজের গদি বাঁচানো নিয়ে রীতিমতো কপাল চাপড়াচ্ছে। হবিগঞ্জের এই হামলা তাদের সেই গদি বাঁচানোর লড়াইয়ের একটি নতুন নমুনা। আক্রমণকারীরা চেয়েছিল বড় নেতাদের উপর এমন এক তাণ্ডব চালাবে যা পুরো দেশে এনসিপির যে বিশাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে তার মধ্যে কাঁপুনি ধরিয়ে দেবে। তারা একটি আতঙ্কের উদাহরণ তৈরি করতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীরা নতুন কোনো রাজনৈতিক দল গড়ার সাহস না পায়। তবে স্থানীয় বিএনপি নেতাদের এই নোংরা ছক আর মাতব্বরি উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে বিএনপির ঘাড়ে। আর ঠিক এখানেই মাঠে হাজির হয়েছেন দলের প্রধান নেতা তারেক রহমান। ভেতরের খবর হলো, হবিগঞ্জের এই ঘটনার পর তারেক রহমান মোটেও চুপ করে বসে নেই।
তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন স্থানীয় নেতাদের অতি উৎসাহ এবং গায়ের জোর দেখানো দলের জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারে। তারেক সরকার খুব ভালো করেই জানে 2024 সালে শেখ হাসিনা ঠিক একই ভুল করে চরম পরিণতি ভোগ করেছিল। তরুণ প্রজন্মের শক্তিকে পাত্তা না দিয়ে তাদের জোর করিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি, যার বিশাল মাসুল তাকে গুনতে হয়েছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে। এরপর 2025 সালে যখন ওসমান হাদি শহীদ হন, তখন গোটা বাংলাদেশ কিভাবে ক্ষোভে ফেটে পড়েছিল তা তারেক সরকারের একদম নখদর্পণে আছে। তারেক রহমান রাজনীতির মাঠে একজন পোড় খাওয়া ও দারুণ হিসেব কষা খেলোয়াড়। তিনি কোনোভাবেই চান না তার দলের লোকজন নতুন করে তরুণ প্রজন্মের আইডলদের গায়ে হাত তুলুক, কারণ ছাত্র ও তরুণরা একবার খেপে গেলে তাদের ক্ষোভ সামলানো কোনো রাজনৈতিক দলের পক্ষে তো আর সম্ভব নয়। তাই হবিগঞ্জে পাটোয়ারি আর সার্জিসের উপর এমন হামলার পর তারেক সাহেব ভেতরে ভেতরে চরম অ্যাকশনে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা গেছে। স্থানীয় যেসব বাঘা নেতা নিজের গদি বাঁচাতে ছাত্রদলকে ব্যবহার করে এমন একটি হটকারী ছক তৈরি করেছে, তাদের রীতিমতো নাকানি চুবানি খাওয়ানোর করা নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওপর মহল থেকে জানা গেছে তারেক সাহেব তার দলে নেতাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ভালোভাবেই প্রস্তুত হচ্ছেন, যাতে ভবিষ্যতে কেউ তরুণ নেতাদের উপর হামলার মতো চরম বোকামি না করে। পুরো ঘটনার হিসেব করলে একটি বিষয় কিন্তু একেবারেই আয়নার মতো পরিষ্কার। নতুন রাজনৈতিক শক্তিকে শুরুতে ভয় দেখিয়ে দমিয়ে রাখার যে ফন্দি পুরনো সিন্ডিকেটগুলো দিয়েছে, তা শেষমেশ তাদের জন্যই বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন। তারা পুরনো ধাঁচের পেশি শক্তির নোংরা রাজনীতিকে আর প্রশ্রয় দিতে মোটেও রাজি নয়। হবিগঞ্জের রাস্তায় ঘটে যাওয়া এই বিশাল ঘটনা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য এক কড়া বিপদের ঘণ্টা। পুরনো দলগুলো যদি নিজের ভুল বুঝতে না পেরে তরুণদের সাথে বারবার বিরোধে জড়ায়, তবে তাদের মূল্য দিতে হবে বিশালভাবে। আর ঠিক এই কারণেই তারেক রহমান নিজে হস্তক্ষেপ করে দলের নেতাদের কড়া জবাব দেওয়ার যে বিশাল পদক্ষেপ নিয়েছেন বলে শোনা যাচ্ছে, তা বর্তমান রাজনীতির অবস্থায় অত্যন্তই জরুরি। দলের নেতাদের কানমলা দিয়ে হলেও তিনি বোঝাতে চাইছেন, তরুণদের সঙ্গে পাঙ্গা নিলে গদি টিকে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।